যেই বাড়িতে আমার মাকে 18 বছর আগে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই বাড়িতে এখন আমি বউ হয়ে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বরণ করার জন্য দরজায় দাঁড়িয়ে আছে। আমি আমার শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করতে তিনি আমাকে কিছু টাকা সালামি দিলেন আর আমার অনেক প্রশংসা করলেন। তারপর আমার শাশুড়ি আমাকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, তুমি তো এই বাড়ির বউ না, তুমি হলো এই বাড়ির মেয়ে। কি ভাবছেন এত সুন্দর করে যারা কথা বলছে তারা অনেক ভালো শ্বশুর শাশুড়ি, তাই না? একটু পর আমি তাদের আসল চেহারা উন্মোচন করব। আসসালামু আলাইকুম সবাইকে। বলছিলাম সেই বাড়ির কথা, যেই বাড়িতে আমার মা 18 বছর আগে সংসার করতে এসেছিল। একটু পরে আমার শাশুড়ি আমাকে হাত ধরে টেনে বাসর ঘরে নিয়ে গেল। বাসর ঘরের খাটের মাঝখানে বসিয়ে রেখে আমাকে বলল, তুমি এখানে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে। হুট করে আমার মায়ের কথা মনে পড়লো। আমার মা বলেছিল যে রুমে আমি থাকবো, সেই রুমে একসময় আমার বাবা আর মা থাকতো। আমার মায়ের মুখটা চারিদিকে ভেসে উঠছিল। আমার বাবা ছিল আমার শ্বশুরের আপন ছোট ভাই। আজ থেকে 18 বছর আগে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে এ ঘরে নিয়ে আসে, তার পরিবারকে না জানিয়ে আমার মাকে বিয়ে করে নিয়ে আসে। তখন আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসা ছিল আর আমার বাবার মুখে যখন পুরো ঘটনা শুনলো, তখন তো আমার শ্বশুর রীতিমতো আমার মাকে অপমান করা শুরু করলো। বলল, রাস্তার মেয়েকে কি এখন ঘরের বউ হিসাবে মেনে নিতে হবে? তখন আমার শাশুড়ি বলল, ওরা যখন বিয়ে করেছে তখন আর কি করার, আমাদেরকে মেনে নিতেই হবে। তারপর আমার শ্বশুরও পুরো বিষয়টা মেনে নিল এবং চুপ করে গেল। এরপর আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি এখন এখানে যে রুমে বসে আছি তখন তারা এই রুমেই এসেছিল। আর তারপর আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে টেনে নিয়ে গেল, গিয়ে বললো, কি ব্যাপার, তুমি তো নিজেই বলেছিলে এখন বাবুকে বিয়ে করাবে না, তাহলে এত তাড়াতাড়ি কেন ওর বিয়েটা মেনে নিলে? তখন আমার শাশুড়ি আমার শ্বশুরকে বললো, আরে হাদারাম, এই বাড়ির অর্ধেক মালিক হচ্ছে তোমার ভাই। শুধু এই বাড়ির না, যত সম্পদ আছে তার অর্ধেক মালিকই তো হলো তোমার এই ভাই। তাই আমি ভেবেছিলাম ওকে বিয়ে না দিয়ে অবিবাহিত রেখে তিলে তিলে মেরে ফেলবো। কিন্তু ওকে যদি এভাবে আমরা মেরে ফেলি তাহলে তো আমরা মামলায় ফেসে যাব। আর ও এখন বিয়ে করেছে, আমাদের অমতে বিয়ে করেছে। এখন যদি তোমার ছোট ভাই আমাদের বিরুদ্ধে মামলা করে তার নিজের সম্পত্তির ভাগ বুঝে নিতে চায়, তাহলে তখন তুমি কি করবে? আর এর মধ্যে আমার বাবা মায়ের দাম্পত্য জীবনের 3 মাস কেটে গেল আর আমার মা 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর একদিন হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের রুমে চলে গেলেন। তখন আমার বাবা বলল, ভাইয়া কি দরকারে তুমি এসেছো? আমাকে বললে আমি তো চলে যেতাম। তখন আমার শাশুড়ি চিরা ভেজা গলায় বলল, বাবু শোন, তুই কিন্তু আমার দেবর না, আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখি। আমি কিন্তু সবসময় তোদের কথা চিন্তা করেই কাজ করি। এতদিন ছিলাম আমরা 4 জন, এখন আল্লাহর রহমতে তোর বউ এসেছে, এখন আমরা হয়েছি 5 জন। আল্লাহ চাইলে আর কয়েকদিন পর আমরা 6 জন হয়ে যাবো। আর আমাদের সংসারের খরচটাও কিন্তু বেড়ে যাবে, আর এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তাই আমি আর তোর ভাই চিন্তা করেছি তুই বিদেশ যাবি, আর বিদেশ গিয়ে সেখান থেকে ভালো ইনকাম করে তুই এখানে টাকা পাঠাবি। তখন আমার বাবা বলেছিল, ভাবি আমার কাছে তো এত টাকা নেই যে আমি এখন বিদেশ যাবো। তখন আমার শাশুড়ি বলেছিল, তুই চিন্তা করিস না রে, আমার কাছে কিছু টাকা আছে, সাথে কিছু গয়না আছে, আর এই গয়নাগুলো বেচে তুই বিদেশ যাবি, আর বিদেশ গিয়ে না হয় পরে নতুন নতুন গয়না গড়িয়ে আমাকে বানিয়ে দিবি। আমার বাবা তখন খুশি হলো তার ভাবির এই উদারতা দেখে, কিন্তু তার মনে যে কি শয়তানি ছিল সেটা আমার বাবা বুঝতে পারেনি। আমার মাকে এই অবস্থায় একা ফেলে রেখে আমার বাবার বিদেশ যাইতে মন না চাইলেও তখন যেতে হয়েছিল। আমার বাবার বিদেশ যাওয়ার দিনও ঠিক হয়ে গেল। যখন আমার বাবা বিদেশ যাবে তখন আমার মায়ের 5 মাস চলছিল। আমার বাবা তার ভাবিকে বলছিল, ভাবি একমাত্র তোমাদের কথার জন্যই আমি বিদেশ যাচ্ছি, কিন্তু আমি আমার বউকে তোমাদের কাছে আমানত হিসাবে রেখে যাচ্ছি। আমার অনাগত সন্তানের দিকে লক্ষ্য রাখো। প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল। আমার মা লক্ষ্য করলো রাত 3টার দিকে জোরে সোরে আওয়াজ হচ্ছে, আর আমার শ্বশুর শাশুড়ি খুব জোরে চিৎকার করছে। আমার মা স্তম্ভ হয়ে আশেপাশে দেখছে, আর দেখছে আমার শাশুড়ি মোবাইলের ক্যামেরা অন করে আমার মায়ের সামনে ধরে আছে। আমার মা ঘাড় ক্যাত করে দেখলো যে তার পাশে কাজের ছেলেটা শুয়ে আছে। তারপর আমার শাশুড়ি আমার মাকে খোঁটা দিয়ে বলল, স্বামী বিদেশ গিয়েছে, বেশি দিন হয়নি, এখনই তোমার এই অবস্থা? ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে শুয়ে আছো, দাঁড়াও, তোমার এই ভিডিওটা আমি আমার দেবরের কাছে পাঠাবো, দেখি কি বিচার করে। আমাদের বাড়িতে এসব নোংরামি চলে না, তুমি যা করলে। আমার মা তো তখন সেই দিনের বিষয়টার আগামাথা কিছুই বুঝতে পারলো না, কারণ এটার সে কিছুই জানতো না, কিন্তু কিছুটা বুঝতে পেরেছিল যে এটা ছিল আমার শ্বশুর শাশুড়ির চক্রান্ত। এদিকে আমার শ্বশুর বলছিল, তুমি তাড়াতাড়ি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও। তখন আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিল, যাতে করে আমার মা আমার বাবাকে কিছু না জানাতে পারে। তার 2 দিন পর সন্ধ্যার সময় বসে আমার মা কোরআন তিলাওয়াত করছিল। তখন আমার শাশুড়ি এসে আমার মাকে বলে, এখানে আর কোরআন শরীফ পড়তে হবে না, যত কোরআন শরীফ পড়া লাগে বাবার বাড়িতে গিয়ে পড়ো। এই নাও ডিভোর্স লেটার, আমার দেবর তোমাকে ডিভোর্স দিয়েছে। হঠাৎ এই কথা শুনে আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন আমার মা বলেছিল, এসব কি বলছেন, আমার স্বামী আমাকে কখনো ডিভোর্স দিতে পারে না, আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই। কেমন লাগলো আপনাদের কাছে গল্পটা? এই গল্পের পরের পার্ট জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।